সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন দিনের নতুন পর্ব নিয়ে। সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে আছেন ফুটবল কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেকদিন পর আপনার সঙ্গে দেখা। অনেকদিন পর কথা হচ্ছে মিন্টু ভাইয়ের সাথে, আরও আলোচনা করব, কিন্তু তার আগে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে জানিয়ে দিতে চাই। শুনছিলেন খেলার সবশেষ খবরগুলো, এক নজরে অনেকগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। আমরা আজকে কথা বলবো জুলফিকার মাহমুদ মিন্টুর সঙ্গে ফুটবল নিয়ে। ইউরো কোপার প্রভাব বাংলাদেশের ফুটবলে কতটা পড়লো কিংবা আদৌ পড়লো কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের সঙ্গে, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। জুলফিকার মাহমুদ মিন্টু, আমরা দেখছিলাম যে গ্যারেথ সাউথগেট পদত্যাগ করেছেন। প্রথমে একটু জানতে চাই যে ইউরোর ফাইনাল পর্যন্ত পৌঁছাটা দুইবার পর সেটাও সাফল্য হিসেবে দেখা হচ্ছে কিনা, আসলে তাকে সরে যেতে হলো কিংবা তিনি সরে গেলেন নিজের থেকেই, সেটা যদি বলি যে 8 বছর থাকার পর ইউরো টুর্নামেন্টটার আসলে মাপকাঠিতে আমি বলি যে এটা আপনাকে কিভাবে দেখায় যে সাউথগেটের বিদায় এবং ইংল্যান্ডের ফাইনাল পর্যন্ত যেও চ্যাম্পিয়ন হতে না পারার পর? ওয়েল, এখানে একটা জিনিস হচ্ছে যে ব্যাক টু ব্যাক দুটো ইউরো ফাইনাল খেলেছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের এক্সপেকটেশন, ইংল্যান্ডের মিডিয়া এবং তাদের ফর্মার প্লেয়ার্স, ইভেন দ্য এক্সপেক্টেটরস অলসো, মানে ইউরো শুরুর আগে তাদের এক্সপেকটেশনটা থাকেই ডেফিনেটলি চ্যাম্পিয়ন হওয়া। তবে একটা জিনিস হচ্ছে যে ডেফিনেটলি সাউথগেট উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা একান্ত ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কোচ হিসাবে আমি মনে করি যে রাইট ডিসিশন। কেন? এই কারণে, যেহেতু ব্যাক টু ব্যাক দুইটা ফাইনালে খেললাম কিন্তু চ্যাম্পিয়ন হতে পারলাম না, এটাই হচ্ছে ডিসেন্ট। এটাকে বলে এটিকেট, সৌজন্যতা, ভদ্রতা। যে আমার মনে হয় আই ডোন্ট হ্যাভ এনিথিং টু গিভ দিস টিম। নতুন কেউ আসুক, নতুনভাবে তৈরি করে দেখুক, এটার থেকে বেস্ট পসিবল আউটকাম, দ্যাট মিনস চ্যাম্পিয়ন হওয়া যায় কিনা। সো এখন ইংলিশ এফএ দে উইল ডিসাইড অ্যাকচুয়ালি যে পরবর্তীতে তারা কি করবে, অ্যাকচুয়ালি কে ইংল্যান্ড টিমের দায়িত্ব নেবে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, শুধুমাত্র ফাইনাল খেলা না, আমি যদি গ্রুপ ম্যাচগুলো থেকেও দেখি ইংল্যান্ড অনেক স্ট্রাগল করেছে, যদিও তাদের সেখানে বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা কিনা বুন্দেসলিগার টপ স্কোরার, ইভেনচুয়ালি ইংলিশ প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়ার, ইভেনচুয়ালি আমি যদি লা লিগা দেখি সেখানকারও মানে বেস্ট প্লেয়ার। কিন্তু তারপরেও কথা হচ্ছে যে ইংল্যান্ড টিমের কিছু সমস্যা তো ছিলই অফকোর্স, কারণ মিডফিল্ডের যেই মানে ফ্লুইডিটি বলি আমরা, আপনি যদি স্পেনের সঙ্গে কম্পেয়ার করেন ডেফিনেটলি ইউ আর লিটল বিট ফার ওয়ে ফ্রম দিস মানে ট্রায়ো স্পেনের। সো ডেফিনেটলি এগুলি ম্যাচে ম্যাটার করে অ্যাকচুয়ালি, ওকে, অফকোর্স। সো আমি মনে করি যে উনি ওনার মানে কিন্তু এই সংকট কি নতুন কোচ আসলে থাকবে না? মানে এই প্লেয়ারদের এই সংকটের কথা বলছি। এটা হয়তো থাকবে, হয়তো থাকবে না। আমরা অনেকগুলো নাম শুনছি অ্যাকচুয়ালি ইংল্যান্ডের দায়িত্ব নিতে যাচ্ছেন। মিস্টার ক্লপের কথা শোনা যাচ্ছে, মরিসিও পচেটিনোর কথা শোনা যাচ্ছে, ইভেন কি থমাস টুখেলের কথা শোনা যাচ্ছে। কিন্তু আমার যেটা অবজারভেশন, আই মাইট বি রং, ইংলিশ প্রিমিয়ার লিগ যদি আপনি দেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগে সবগুলো দলেই অ্যাকচুয়ালি ডোমিনেট করছে ফরেন প্লেয়াররা। জি, ইফ আই এম নট রং। জি, একমত। আপনি লা লিগাতে দেখেন স্প্যানিশ প্লেয়াররাই কিন্তু সেখানে ডোমিনেট করছে। এখন কিন্তু লিও মেসিও নেই কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোও নেই। আপনি অ্যাট দ্য সেম টাইম দেখেন ইটালিয়ান সিরিয়াও কেন ইটালিয়ান টিম স্ট্রাগল করতেছে। ইটালিতে এখন আগে যে ধরনের টপ ক্লাস প্লেয়াররা খেলতো ফরেন প্লেয়াররা, এখন কিন্তু সেই ধরনের টপ ক্লাস ফরেন প্লেয়াররা ইটালিয়ান লিগে খেলছে না। তো এক একটার প্রভাব কিন্তু এক এক রকম। সো ইংলিশ প্রিমিয়ার লিগে মানে টপ লেভেলের টিম ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা সিটি কিংবা লিভারপুল, আর্সেনাল, এই সমস্ত দলগুলোতে কী রোলগুলা প্লে করতেছে অ্যাকচুয়ালি ফরেনাররা। তো আলটিমেটলি যখন একটা ন্যাশনাল টিম তৈরি হবে সেখানে অফকোর্স এটার একটা প্রভাব থাকবেই, এবং সেই প্রভাবটা কিন্তু দৃশ্যমান। আপনি যদি স্পেনের কথা দেখেন কিংবা ইংল্যান্ডের কথা দেখেন, ইভেন ইটালির কথাও যদি আমরা আলোচনা করি, আমার কাছে সেটা মনে হয়েছে, আমি হয়তো ভুল হতে পারি, এক একজনের অ্যানালাইসিস এক এক রকম বা পর্যবেক্ষণটা ডিফারেন্ট হতে পারে। তো আমার কাছে এগুলি একটা কারণ মনে হচ্ছে যে ইংল্যান্ড দলের অ্যাকচুয়ালি, আপনি যদি আজ থেকে 15-20 বছর আগের ইংল্যান্ড দলটাকে দেখেন, মানে তখন যে মিডফিল্ডে যে প্লেয়ারগুলো ছিল, আপনি পল স্কলসের কথা বলেন, ইভেন তখন অ্যালান শিয়ারার, মাইকেল ওয়েন, এর আগে গ্যারি লিনেকার, মানে প্লেন্টি অফ অপশন ওয়াজ দেয়ার, গ্লেন হডল, আমি এর আগের কথা বলছি, আর্লি 90s। তো এই ধরনের একটা ভ্যাকুয়াম কিন্তু হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ইটালিয়ান টিমও কিন্তু এই ভ্যাকুয়ামটা কিন্তু হচ্ছে, এবং যে কারণে কিন্তু ইটালি স্ট্রাগল করতেছে অ্যাকচুয়ালি। যদিও তারা লাস্ট ইউরো চ্যাম্পিয়ন ছিল, কিন্তু দেখেন আপনি ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা কোয়ালিফাই করতে পারেন। সো এই প্রবলেমগুলো ডেফিনেটলি থাকবে। কিন্তু তারপর কথা হচ্ছে যে একজন কোচ আবার যখন নতুন করে একটা টিম তৈরি করবেন, আমরা টিম বিল্ডিংয়ের কথা যেটা বলি, সেগুলি হবে অ্যাকচুয়ালি নতুন কোচের জন্য চ্যালেঞ্জ। এবং অ্যাকর্ডিং টু কোচের
ফিলোসফি অ্যান্ড হিজ স্টাইল অফ প্লে, কীভাবে উনি অ্যাকচুয়ালি খেলতে চান মাঠে, ওনার সিস্টেম অফ প্লেগুলো কী হবে, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি প্লেয়ারগুলোকে রিক্রুট করা এবং প্লেয়ারগুলোকে আবার তৈরি করা। এই লেভেলের প্লেয়ারদের কিন্তু তৈরি করতে হয় না এত বেশি সময় নিয়ে, আমাদের মতো 1 মাস 1.5 মাসের ট্রেনিং ক্যাম্প কিন্তু করে না এরা। না। হয়তো ইউরোর আগে কিছুদিন আপনি দেখেন, ইউরো আর সবাই ওয়ার্ল্ড কাপের মাত্র আগে সর্বোচ্চ হলো। ইউরোপিয়ান লিগগুলো শেষ হয়েছে, প্লেয়ার্স আর অলসো টায়ার্ড একটা লম্বা সিজনের পরে, অল্প কিছুদিনের মানে ট্রেনিং ক্যাম্প করে কিন্তু তারা এখানে এসেছে এবং ইউরোর আগে কিছু ফ্রেন্ডলি ম্যাচও খেলেছে। তো এই ধরনের প্লেয়ারদেরকে আপনার ওই রকম মানে শেখানোর কিছু নেই, কিন্তু কথা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালিটি, মানে আমি যদি বলি যে ফুটবল ইজ এ টিম গেম রাদার দ্যান ইন্ডিভিজুয়াল, কিন্তু বাট সামটাইমস ইন্ডিভিজুয়াল স্কিল অলসো ক্যান মেক দ্য ডিফারেন্স। যদি আমরা স্পেনের কথা বলি, ফ্যাবিয়ান রুইজ, ইউ সি, ড্যানি অলমো, কিংবা লেম্যান ইয়ামাল, কিংবা আমি যদি বলি নিকো উইলিয়ামস, মানে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি, মানে লেম্যান ইয়ামাল যে গোলটা করেছে একটা গোল, আপনি আনবিলিভেবল গোল, ইউরোর বেস্ট গোল। বেস্ট গোল। সো এগুলো হচ্ছে ওই প্লেয়ারের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি, টেকনিক এবং চুজিং দ্য রাইট টেকনিক অ্যাট দ্য রাইট মোমেন্ট অ্যাকচুয়ালি। সো নতুন করে আবার হয়তো ইংল্যান্ড তৈরি শুরু করবে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ইংল্যান্ড টিমে এই স্কোয়াডের ভিতরে কিছু প্রবলেম, যেমন রাইট ফুটেড ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, কিরেন ট্রিপিয়ার, ওয়ান অফ দ্য বেস্ট ফুল ব্যাক, কিরেন ট্রিপিয়ার কিন্তু লেফট ব্যাক পজিশনে খেলানো হয়েছে, ইয়েস, এবং ফিল ফোর্ডেন, সে আপনার ম্যানচেস্টার সিটিতে যে ধরনের ফ্রিডম এনজয় করে অ্যাকচুয়ালি, ও যখনই রাইট সাইড থেকে অপারেট করে, রাইট সাইড করে ওর টেন্ডেন্সিটাই থাকে হলো ইনসাইডে ড্রিফট করা এবং লেফট ফুটে স্ট্রাইক করা, কিন্তু এখানে কিন্তু সে ওই পজিশনে রোলটা চেঞ্জ করাতে তাকে চেঞ্জ করাতে প্রবলেম হয়েছিল। আমি ফিরবো আপনার কাছে মিন্টু ভাই, তার আগে দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি মাজিদ ইসলাম, ঢাকা সাভার থেকে বলছি। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। আমি এই যে বাংলাদেশের ফুটবল নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। বলেন। আমাদের বাংলাদেশের ফুটবলরা খুবই পরিস্থিতি খারাপ দেখতেছে একদম। আমাদের যে ফুটবলের চেয়ারম্যান আছেন, নামটা ভুলে গেছি, কি জানি নাম, জি, সভাপতি ফুটবল ফেডারেশনের কাজী সালাউদ্দিন, জি। ওনাকে শেষ করা উচিত আমি মনে করি। আচ্ছা। ওনার পরিকল্পনা সবটাই বিফল হয়ে গেছে আমি মনে করি। আচ্ছা, এটা আপনার মত, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা কথা বলতে চাই, ইউরো নিয়ে কথা বলতে গিয়ে কিংবা ইংল্যান্ডকে নিয়ে কথা বলতে অনেকটা সময় চলে যাচ্ছে। যেটা আমরা বলছিলাম যে ইউরো কোপা শেষ হয়েছে, আপনি খেলা দেখেছেন, অ্যানালাইসিস করেছেন, কিংবা এখানকার কৌশলগুলো অন্য দলের কোচদের বোঝার চেষ্টা করেছেন, বাংলাদেশের ফুটবলাররা কি সেই কাজটা করেছে? এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারবো, কারণ আমি এই ইউরো পারপাসে একটা টিভি চ্যানেলের সঙ্গে কাজ করেছি এবং সেই কাজ করার সুবাদে আসলে আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছিল, আমাকে প্রত্যেকটা ম্যাচ দেখতে হয়েছিল এবং ম্যাচগুলোতে প্রত্যেকটা দলের ফরমেশন এবং তাদের সিস্টেম অফ প্লে অ্যাকচুয়ালি, এবং এই সিস্টেমের প্লের ভিতরে অ্যাকচুয়ালি রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো আসে প্লেয়ারদের। সো একজন কোচ অ্যাকচুয়ালি কীভাবে তার গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজিগুলো ঠিক করে, মানে ডিফারেন্ট ফরমেশন অ্যান্ড সিস্টেম অফ প্লেতে, এবং প্লেয়ারদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো অ্যাকচুয়ালি কী হয় ইন ডিফেন্ডিং, ইন অ্যাটাকিং। সো আমি শিখতে চেষ্টা করেছি অ্যাকচুয়ালি। এটা কি আপনার কোচিং ক্যারিয়ারে হেল্প করবে? অফকোর্স, কারণ এখানে এগুলি আমাকে হেল্প করবে। যখন আমি যদি এখন এই ইউরোতে আমি দেখেছি অনেকগুলো দল 3 ব্যাকস নিয়ে খেলেছে, আবার অনেকগুলো দল 4 ব্যাকস নিয়ে খেলেছে। তো আমরা জানি অ্যাকচুয়ালি 4 ব্যাকস এবং 3 ব্যাকসের প্রত্যেকটা ফরমেশনের একটা স্ট্রেংথও আছে, উইকনেসও আছে, এবং সেই অনুযায়ী প্লেয়ারদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলোও কিন্তু মাঠে ঠিক করা হয়। কারণ আমাদেরকে বুঝতে হবে যে সিস্টেম অফ প্লেটা কী। সিস্টেম অফ প্লেটা হচ্ছে একটা পার্টিকুলার ফরমেশন দ্যাট প্লে অ্যান্ড প্লেয়ার্স আর অর্গানাইজড উইথিন, intended to provide a framework for players' roles and responsibility, how we will defend and how we will go for the attack, and provide the guidance of peace geography. মাঠেরও একটা ভৌগোলিক সীমা রাখা আছে, শুধু 65/120, নট লাইক দ্যাট। মানে বাই ডিভাইডিং দ্য 6/3 গ্রিড দেয়ার আর 18 জোনস অন দ্য পিচ, 18টা জোন থাকে মাঠে। সো আমি যখন ডিফেন্ড করব, কম্প্যাক্টনেসটা ঠিক রাখার জন্য বল কোথা, হোয়ার ইজ দ্য বল যেখানে, সেই অনুযায়ী আমার কম্প্যাক্টনেসটা আমাকে সেট করতে হয়। বল ট্রাভেল করে, আই হ্যাভ টু শিফট অলসো, আই হ্যাভ টু মুভ অলসো অ্যাজ এ ইউনিট, অ্যাজ এ টিম। এগুলি হচ্ছে আমার লার্নিং। আমি এখান থেকে শেখার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি যে 3-4-3 বা 3-4-2-1 ফরমেশন যখন 4-4-2 ফরমেশনের এগেনস্টে খেলে, হাউ দে অ্যাটাক এবং হাউ দে ডিফেন্ড, এবং ইন্ডিভিজুয়াল রোলসগুলো কী হয় প্লেয়ারের। বিকজ বিং এ কোচ, হোয়েন আই উইল ওয়ার্ক উইথ মাই টিম, definitely I have to give the solution to my players. Coaching is a profession of teaching also, because আমি যদি না জানি অ্যাকচুয়ালি, how I will teach them, how I will give them solution. সুতরাং আপনি শেখার চেষ্টা করেছেন, ফুটবলাররা করেছে কিনা আমরা শুনতে চাই আরও আপনার কাছে। দর্শক আরও একজন আছেন, ফোন নিব, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রিপন রাজবাড়ী থেকে বলছি। জি। মিন্টু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন্টু ভাই, আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশ যে কোনো খেলায় বিদেশি কোচটা ব্যর্থতা হলে পদত্যাগ করে বা তারা সরে যায় নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় হোক কিংবা তার ম্যানেজমেন্ট হোক, সরিয়ে যায়। কিন্তু আমাদের দেশের একটা কালচার আছে, যে কোনো খেলাই হোক, ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, বল, অনেক কোচা দীর্ঘদিন থেকে যায়, কিন্তু তারা নিজেদের স্বেচ্ছায় কিংবা পদত্যাগ করে না কিংবা তাদের ব্যর্থতা স্বীকার করতে চায় না। এটা কারণটা কি? এবং তারা কি ইচ্ছে করলে কি এটা আমাদের দেশেও কি হতে পারে না? ও, ধন্যবাদ আপনাকে মিন্টু ভাই। উত্তরটা নিব বিরতি থেকে ফিরে আসার পর। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম ইউরোকোপার শেষে তার প্রভাব বাংলাদেশের ফুটবলে কতটা পড়েছে সে বিষয়ে। আমাদের সঙ্গে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু, ফুটবল কোচ। আপনারা চাইলে অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে, সে কারণে ফোন করতে হবে। দর্শক আছেন একজন ইতিমধ্যেই, আমরা তার ফোনটি নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফাইরুজ বলছি পাবনা থেকে। জি। প্রশ্নটা হলো যে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রায় 5-6টির মতো দল থাকে যারা চ্যাম্পিয়নশিপ হওয়ার মতো ফাইট দেয়, কিন্তু কোপাতে 2-3টার বেশি দল দেখা যায় না। হয়তো আর্জেন্টিনা, ব্রাজিল এবং এবং কলম্বিয়া। কলম্বিয়া তো অনেক বছর পরই একটু ভালো খেললো। এখন কেন ইউরো চ্যাম্পিয়নশিপে বেশি ফাইট হয় এবং কোপাতে কম হয়, এবং এটা কি ইউরো চ্যাম্পিয়নশিপকে বেশি আকর্ষণীয় করে নাকি? এটা হলো আমার প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। দুজন দর্শকের প্রশ্ন আছে, একজন হলো বাংলাদেশের প্রেক্ষাপটে আর একজন ইউরোকোপার তুলনায় বলেছেন। বাংলাদেশের দর্শকের প্রশ্ন ছিল যে বাংলাদেশে সব খেলাতে, শুধু ফুটবল নয়, যে অনেক জায়গাতেই আমরা দেখি যে পথ ধরে রাখার চেষ্টা, তারা কেউ মানে ব্যর্থতা স্বীকার করা কিংবা দায় স্বীকার করে পথ ছেড়ে যাওয়া কিংবা দায় স্বীকার করার সাহসটুকুও দেখান না। এটাই হচ্ছে আসলে একটা দেশের মানে কালচার। আমি যেহেতু ফুটবল নিয়ে কথা বলছি, আমরা ফুটবলীয় কালচার, ম্যানার এবং হচ্ছে এটিকেট, ভদ্রতা, সৌজন্যতা, ম্যানার অ্যান্ড ডিম্যানার, আচার আচরণগুলো কেমন হবে। তো এগুলি থেকে তো আমরা আসলে যোজন যোজন মাইল দূরে। এই যে সাউথগেটের কথা বললেন, দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, আর থাকবেন না উনি। এটিকেট, দুইটা ইউরো ফাইনাল খেলেছেন, উনি মনে করছেন যে আমার এখন আর এখানে থাকার প্রয়োজন নাই। উনি হয়তো এমটি ফিল করতেছেন ভিতরে এখন, যে আমার আর ইংল্যান্ড দলকে দেওয়ার কিছু নেই, এখানে কেউ একজন নতুন আসুক, সে এসে দেখি দলটাকে চ্যাম্পিয়ন করতে পারে কিনা। ভদ্রতা। কিন্তু আমাদের দেশে হলে কী হইতো, আরে আমি তো রানার্স আপ হয়েছি, সো লেটস গো, ক্যারি অন। নিজের থেকে তো যাওয়ার সে চিন্তা ভাবনাও নাই। আপনি তারপরে আমি যদি অন্যভাবেও বলি, মিস্টার ইয়র্গেন ক্লপ 9 বছর পরে, গত 1 বছর আগে কিন্তু লিভারপুলকে বলে দিয়েছেন নেক্সট সিজনের পরে আর আমি এখানে কন্টিনিউ করব না। এটিকেট, ম্যানার, সৌজন্যতা, ভদ্রতা, এগুলি। এবং সামটাইমস কখনো কখনো কোচকে ফায়ার করে, যে আমি যদি এক্সপেক্টেড রেজাল্ট না হয় ডেফিনেটলি আই উইল ফায়ার ইউ। কোচিং জবটা হচ্ছে এরকম। ওকে, সো এটা নিজের থেকেও হতে পারে কখনো কখনো, যে আই শুড মুভ, আমার এখান থেকে সরে যাওয়া উচিত, আচ্ছা, আই হ্যাভ টু স্টেপ ডাউন ফ্রম মাই পজিশন। তো এগুলি হচ্ছে কালচার, সেটা বাংলাদেশে খুব অভাব, আপনি নিজেই এবং বলছেন। ইউরোপে হয় যেটা, এগুলোকে ইভ্যালুয়েট করা হয়, অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট করা হয়। এবং ইভ্যালুয়েট যারা করে তারাও খুব মানে একদম বিচক্ষণ লোক, ওই এরিনার একদম ইম্পর্ট্যান্ট এবং কি এবং এডুকেটেড লোকজন, যে আমি কিসের ভিত্তিতে এই কোচকে বলবো যে হি ইজ নট অ্যাট অল এ গুড কোচ অর হি ইজ এ ব্যাড কোচ। ইভ্যালুয়েট যে করবে, হি ইজ অলসো দ্যাট টাইপ অফ পার্সন। ওই বোর্ডটাও এরকম থাকে ওইখানে। ইয়েস, ইউক্রেনিয়ান টিমের মেইন পিছন থেকে যে থাকে আন্দ্রে শেপচেঙ্কো, আমরা দেখেছি ইউরোতে খেলা দেখছেন উনি। ইয়েস, কারণ আফটার ইউরো ওনারা ইভ্যালুয়েট করবে, হি নোজ ফুটবল, এবং এভরি স্মল স্মল ডিটেল ওনারা কনসিডারেশনে নেবেন, যে আইদার এই কোচকে আমরা কি কন্টিনিউ করব নাকি করব না। এখন যারা ইভ্যালুয়েট করবে তারাও কিন্তু সেরকম মেধাসম্পন্নই হতে হয়, এবং ইভ্যালুয়েটগুলো কিন্তু মানে জেনারিক ইভ্যালুয়েট না, একদম স্ট্যাটিস্টিক্যালি ইভ্যালুয়েট করা হয়। যেমন সাউথগেটকে নিয়ে ইংলিশ মিডিয়া থেকে শুরু করে যথেষ্ট ক্রিটিসিজম। ওকে, সো এই সমস্ত জিনিসগুলা কোচকে অনেক সময় সহ্য করতে হবে। ক্রিটিসিজম যদি আপনি সহ্য করতে না পারেন, ডেফিনেটলি আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। কারণ এই যে মিস্টেক, এই যে ভুল, অন্যের চোখেও ভুলগুলো ধরা পড়তে পারে, দেন ওখান থেকেও কিন্তু আপনি মেসেজ নিতে পারেন। তা আমার যেটা দর্শকের যে প্রশ্নটা ছিল, যে এইসব ম্যানার, এটিকেট, ডিমেনার, এই সমস্ত কালচার, এগুলির আসলে বড্ড অভাব আমাদের এখানে।
আবারও ফিরবো আপনার কাছে। আরও একজন দর্শক আছেন, প্রশ্ন জমা হচ্ছে। পরিচয় জানিয়ে আপনার প্রশ্নটি জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন তিনটা প্রশ্ন, একটু তাড়াতাড়ি বলি আমি। জি জি, প্রশ্নটা হচ্ছে আর্জেন্টিনা গত 4 বছরে তো বেশ ভালোই করছে, তাই না? জি 4টা ট্রফি এসেছে, কিন্তু ব্রাজিলের অবস্থা তো খুবই খারাপ। জি। তো ওদের এখন কি করা উচিত? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ফুটবলের মান দিন দিন খুব খারাপের দিকেই যাচ্ছে। তো আদৌ কি বাংলাদেশ কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের মতো হতে পারবে? আর ধন্যবাদ লাস্ট আপনাকে। প্রশ্নটা হচ্ছে আপনাদের অনুষ্ঠানের সময়টা কি আর একটু বাড়ানো যায় কিনা? ধন্যবাদ। শেষ প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তারপরেও নিশ্চয়ই আমরা জানিয়ে দেব আমাদের কর্তৃপক্ষকে। আর বাকি দুটো প্রশ্নের উত্তর মিন্টু ভাই দিবেন। তিনটে প্রশ্ন জমা হয়েছে দুই দর্শকের কাছ থেকে। একটা ছিল যে ইউরোতে 5-6টা দেশ চ্যাম্পিয়ন ফাইটে থাকে, কোপায় সেটা কম। ইউরো আর কোপার ডিফারেন্সটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, একই সময় হওয়াতে এবার আরও বেশি আলোচনা হচ্ছে। আপনি এটা নিয়েও কথা বলেছেন অনেকবার, অনেক জায়গায়, কিন্তু তারপরও আরও একবার বলবেন। আর আর্জেন্টিনার উত্থানের বিপরীতে ব্রাজিলের পতন কেন? না, টু বি অনেস্টলি এখানে একটা জিনিস যেটা মানে আমরা ব্রাজিলের ফুটবল বলতে যেটা বুঝি অ্যাকচুয়ালি, আমরা যদি গত 20 বছর 25 বছরের ট্রেন্ডটা দেখি, যে ডিফেন্সিভ সলিডিটির সঙ্গে সঙ্গে অ্যাটাকিং প্লেয়ার, যেই ধরনের দলগুলো অ্যাকচুয়ালি এই ধরনের ফুটবলটাকে পারফর্ম করতে অভ্যস্ত, ব্রাজিল হচ্ছে সেই ধরনের একটি দল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে যে আপনি ধরেন আর্লি 90s বা মিডল অফ 90s-এ ইউএস মানে 90-র ওয়ার্ল্ড কাপ, 94, 86-এর ওয়ার্ল্ড কাপ, ইভেন 2002-র ওয়ার্ল্ড কাপও যদি ধরি, এতগুলো কোয়ালিটি প্লেয়ার একটা দলে, যেটা বললাম একটু আগে আলোচনায় যে ফুটবল ইজ এ টিম গেম রাদার দ্যান ইন্ডিভিজুয়াল গেম, বাট সামটাইমস ইন্ডিভিজুয়াল স্কিল ক্যান মেক দ্য ডিফারেন্স। একটা দলে যখন রিভালদো, রোনালদিনিও, রবিনিও, কাকা, রোনালদো, কাফু, রবার্টো কার্লেস, তারপরে হচ্ছে আপনার গিলবার্টো সিলভা, এমারসন, গোলরক্ষক টাফারেলের কথা। এতগুলো প্লেয়ার যখন থাকে, তো ওই দলটার সঙ্গে অপোনেন্ট যে দল খেলতে আসবে, হাউ দে উইল ডিল উইথ দিস ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স। কিন্তু ব্রাজিল টিমের এখন যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটির অনেক ঘাটতি দেখা যাচ্ছে। এবং ইভেনচুয়ালি আমার কাছে যেটা মনে হয় অ্যাকচুয়ালি এগুলি ব্রাজিলেও পত্রপত্রিকা এবং ওদের ওখানে এগুলি আলোচনা হচ্ছে অ্যাকচুয়ালি ফেডারেশনে, যে তারা কি অ্যাকচুয়ালি ইউরোপিয়ান কোচের দিকে যাবে কিনা, ওকে, নিজেদের কোচ রেখে ব্রাজিলিয়ান কোচ না দিয়ে কোনো ইউরোপিয়ান কোচকে অ্যাকচুয়ালি দায়িত্ব দিবে কিনা। টু বি অনেস্টলি এগুলিও কিন্তু একটা ম্যাটার করে। এই জিনিসগুলো কিন্তু ব্রাজিল একদম চুলচেরা বিশ্লেষণ করছে যে আসলে তাদের সমস্যাগুলো থেকে উত্তরণের পথ তারা খুঁজছে। আমাদের একদমই সময় কম। ইউরো এবং কোপা নিয়ে দর্শকের প্রশ্ন ছিল যে ইউরোতে 5-6টা দেশ প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন ফাইটে, কোপাতে সেটা কম। এটার কারণটা কি এক কথায় যদি? এটার কারণ হচ্ছে ইউরোপের দলগুলো তাদের লিগ শেষ হওয়ার পরে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলে, আপনি দেখবেন। এবং ইউরোপের প্রত্যেকটা ক্লাবেরই একাডেমি খুব স্ট্রং, Okay. এবং তাদের প্লেয়ারগুলো হচ্ছে যে ইউরোপের 4-5টা টপ লিগে পারফর্ম করে। সুতরাং ইউরোপিয়ান ফুটবলের ট্রেন্ড এবং সেই ফুটবলের যে ইন্টেন্সিটি, সেটার সঙ্গে ল্যাটিন ফুটবলের ইন্টেন্সিটি অনেক তফাৎ। ধন্যবাদ আপনাকে জুলফিকার মাহমুদ মিন্টু আমাদের স্টুডিওতে আসার জন্য। সময় শেষ, আরও কথা বলার ছিল, কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি। দর্শক বলেছেন সময় কম, আমরা নিশ্চয়ই চেষ্টা করব সময় বাড়ানো। সবাই ভালো থাকবেন।